স্বপ্ন, ভালোবাসা, দুঃখ, কষ্ট, পাওয়া না পাওয়া, এখন সবকিছু নাকি ভার্চুয়াল মিডিয়া নিয়ন্ত্রণ করে। আমাদের প্রেম, বিয়ে, আনন্দ, হতাশা, বন্ধুত্ব সবকিছুই এখন প্রকাশ করছে নাকি সেলফি। আমাদের মানসিকতা যেন লাইক, কমেন্ট, শেয়ার, পাবলিসিটির জালে বন্দী হয়ে গেছে। সমালোচনা উঠেছে যে আমরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছি। সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক এবং পাবলিক ডোমেইন আর ব্যক্তিগত নিরাপত্তা ইস্যু ক্ষীণ হয়ে যাচ্ছে। অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, তৈরি হচ্ছে নানা রকম ফেক অ্যাকাউন্ট, নোংরা কমেন্ট ছড়িয়ে পড়ছে, নুডিটি, হ্যারাসমেন্ট, ভায়োলেন্স। কার্ড, পাসওয়ার্ডে নাকি আটকে গেছে আমাদের জীবন। ডিজিটাল দুনিয়ার জালে আটকে গেছি আমরা। এই ডিজিটাল দুনিয়ার ভবিষ্যৎ কি? আমাদের অবস্থান এখানে কোথায়? ডিজিটাল দুনিয়ার সুখ দুঃখ নিয়ে আজকের জয়তী, এবং স্বাগত জানাচ্ছি জয়তীতে আমি সামিয়া রহমান। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শকদেরকে জানিয়ে দিতে চাই আজকে আমার সাথে এই জয়তুর ঈদের আড্ডায় যারা আছেন আপনারা সবাই তাদেরকে চেনেন এবং সবাই তাদেরকে ভীষণ ভীষণ পছন্দ করেন। আমি তো নিজে ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি। আমার সাথে আছেন জাহিদ হাসান, আছেন রিচি সুলাইমান এবং আছেন মাহফুজ আহমেদ। অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই খুব জনপ্রিয়, বাংলাদেশের মানুষ আপনাদেরকে এক নামে চেনে। তারপরেও না একটা মজার জিনিস দেখেছি, আপনাদেরকে এক নামে চেনে কিন্তু আপনাদের ফেসবুক ফলোয়ার বা সোশ্যাল মিডিয়াতে আপনাদের উপস্থিতি দেখা যায় যে আপনাদের মানে অনেককে চেনে না এমন মানুষের চাইতে আপনাদের ফলোয়ারের সংখ্যা অনেক কম। আমি খুব অবাক হয়ে যাই, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ এদেরকে কেন মানুষ এত চেনে, এত পছন্দ করে, কিন্তু ফলোয়ারের সংখ্যা কম। আপনাদের জনপ্রিয়তা কমে গেছে নাকি তাদের জনপ্রিয়তা বেড়ে গেছে, কি বলবেন? আমার ফেসবুক অ্যাকাউন্টই নেই। অ্যাকাউন্টই নেই এবং এরপর লাইনটা হচ্ছে 5-6টা আছে যেগুলো সব ফেক। এবং আমি পরে বলবো এই ফেক আইডিগুলো থেকে কি কি ঘটছে, কি কি ঘটছে। আমার ফেসবুক আইডি থেকে অন্যের সঙ্গে চ্যাট করা হচ্ছে, নাম যাচ্ছে আপনার উপরে। ধরেন সে যার সঙ্গে চ্যাট করা হচ্ছে সে আমাকে আমার নাম্বারটা খুঁজে বের করলো কয়েক বছর পর, ফোন করলো, কে, কেন, কি ব্যাপার, হ্যালো বলে রেখে দিলাম। তখন সে প্রশ্ন করে, আপনি ফেসবুকে এত কথা বলেন, চ্যাটিং করেন, ফোনে কথা বলেন, এটা কি? আমি কি করে বোঝাবো, কি করে বলবো যে আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই? তাহলে এটা নিয়ে একাধিকবার প্রথম আলোতে রিপোর্ট হয়েছে। আমি পত্রিকায় বলেছি আমার ফেসবুক আইডি নাই, ফেক। এই ফেক আইডির কারণে বিরক্ত হয়ে কি আপনি ডিজিটাল দুনিয়ার মধ্যে ঢুকছেন না? অনেকটা সেরকম। জাহিদ হাসান, আপনারা আছে আমি জানি, আপনি আমার সাথে আছেনও, ওটা নিশ্চয়ই ফেক না। এখন তাহলে আমি নিজে ভয় পেয়ে যাব। কিন্তু কেন মনে হয় জনপ্রিয়তা যাচাই হচ্ছে কি আজকাল ফেসবুক দিয়ে, কি মনে হয়? না, মনে হয়, আমার কাছে তো মনে হয় না। ও যেরকম বললো আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমার নামে কয়েকটা আছে। একটা গল্প হচ্ছে যে আমার যে হাউসটা আছে তার নাম হচ্ছে পুষ্পিতা ভিজুয়ালস। দেখলাম যে কিছু কিছু লোক এসে বললো যে ভাই আপনার সঙ্গে নাটক করতে গেলে 75,000 1 লাখ টাকা দিতে হবে। বললাম মানে? হঠাৎ এক লোকের সঙ্গে দেখা। বললো যে আপনার অ্যাকাউন্ট থেকে বলেছে যে আর্টিস্ট নিচ্ছি, করেন। তার নাম্বারটা খুঁজে পেলাম, নেওয়ার পর তাকে আমি উল্টা ফোন করলাম, হ্যালো বলেন, ওইরকমভাবে বললাম ভাই এই অভিনয় করলে, হ্যাঁ থাকবে, আমাদের স্যারও থাকবে। বললাম আপনাদের স্যার কে? আমি আসলে স্যার শুনে অভ্যস্ত খুব কম, ভাই শুনলে ভালো লাগে। তো বললো জাহিদ স্যার থাকবে। বললাম জাহিদ স্যার থাকবে, কি অভিনয় নেবেন? বললো হ্যাঁ নেবো। কত টাকা লাগবে? 50,000 টাকা লাগবে। আমি নাম্বারটা প্রথম আলোর মতো মেহেদিকে দিলাম, খোঁজার পরে তারপর বললাম, পরে ফোন বন্ধ এবং এখনও দেখি অনেকগুলো নাম্বার আছে। আমি এর ভিতরে একজনকে বললাম যে ভাই দরকারটা কি আপনার, এখন এটা কি করবো? এটা তো ওই নিয়ন্ত্রণ তো আমরা করতে পারবো না। তাহলে এই জিনিসগুলো আসলে ডিজিটাল দুনিয়া আমাদের ঘাড়ের উপর চেপে বসছে না, ফেক অ্যাকাউন্ট। এবং আমি জানি সম্প্রতি রিচি বিয়েটাও ভেঙে গেছে বোধহয় ফেসবুকের কল্যাণে। এটা একেবারেই ভুল। এবং হ্যাঁ, অনলাইন মিডিয়ার কল্যাণে আমার বিয়ে, আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। মানে খুবই বিব্রতকর একটা অবস্থার মধ্যে আমি গত 7 দিন ধরে যাচ্ছি বা গেছি। সেটা হচ্ছে যে হঠাৎ করেই আমার কাছে কিছু ফোন আসে যে আপনার হাজবেন্ড এরকম একটা ইমেল পাঠিয়েছে, অ্যান্ড আই ওয়াজ সো কনফিউজড। অ্যান্ড আমি তাকে কল করলাম যে তুমি এটা কেন করেছো। এবং আমি দেখেন যে এইরকম একটা যে ডিজিটাল এই দুনিয়া আমাদেরকে কত বাজে জায়গায় নিয়ে যাচ্ছে, যে আমার হাজব্যান্ডের প্রতিও আমার বিশ্বাসটা হারিয়ে আমি তাকে স্ট্রেট জিজ্ঞেস করছি যে তুমি কেন করেছো এটা। তো আমাকে বলছে যে আমি এটা করিনি, তুমি ফাইন্ড আউট করো এটা কে করলো, দরকার হলে আমি সব পত্রিকায় আমার অরিজিনাল। আমি না আপনার একটা অনলাইন পোর্টালে আপনার ইন্টারভিউ পড়লাম যে আপনি বলেছেন মানুষটা কত খারাপ হলে, তার মানে ওটাও একটা ফেক ইন্টারভিউ? না, আমার কাছে কেউ কথাই বলে নাই, আমার সাথে ইভেন কেউ ফোন করে, কোনো অনলাইন পত্রিকা আমাকে ফোন করে জিজ্ঞেসও করে নাই। যে কমেন্টটা ওনারা দিয়েছেন সেটা ওনাদের মন গড়া কমেন্ট দিয়েছেন। এবং তারপরে আমি যখন ভালো মতো খুঁজলাম তখন আমি ফাইন্ড আউট করলাম যে আমার হাজবেন্ডের নামের বানানটা ভুল। আমার হাজবেন্ড যখন একটা কিছু করবে তখন নিশ্চয়ই এটা ফেক, বানানটা ভুল করবে না। তো ফেক আইডি দিয়ে পাঠানো হয়েছে। এরপরে আমি বিভিন্ন জায়গায় কমপ্লেন করি, আমি আমাদের লয়ের মাধ্যমে
বের করার চেষ্টা করি। তারপরে আই ফাউন্ড যে এটা বাংলাদেশ থেকে হয়েছে, এটা আমেরিকা থেকে হয়নি। এবং আপনি মিডিয়াতে আছেন, আপনার জন্য তো এটা চরম অপমানজনক একটা বিষয় হয়ে অপমানজনক, দাঁড়িয়েছে। এবং আই এম ওয়েটিং যে ফর আপনার মাই হাজবেন্ড টাইম। আপনার নামে বাজে কথা বলে বেড়াচ্ছে। আমি ওয়েটিং ফর মাই টাইম, কারণ এটা আমাকে একটা প্রেস রিলিজ দিয়ে বলতে হবে, কারণ আমার হাজবেন্ডের পক্ষে সম্ভব না যে এতগুলো পত্রিকায় তার অরিজিনাল ইমেল আইডি থেকে ইমেল করা যে ভাই দিস ইজ নট মা। ওই ফেক অ্যাকাউন্টের বিরুদ্ধে অলরেডি নিশ্চয়ই রিপোর্ট হ্যাঁ, আমি report করেছি, কিন্তু- অনলাইন যে পোর্টালগুলো আপনার নামে এই যে ফেক ইন্টারভিউ ছাপাচ্ছে সেগুলোর ক্ষেত্রে কিছু এটা এখন আমাকে যেটা নিচ্ছেন করতে না? হবে যে আমাকে সমস্ত প্রেসকে একসাথে ডাকতে হবে, ডেকে আমাদের তাদেরকে জানাতে হবে উইথ মাই হাজবেন্ড, এবং দেখেন যে আমি কতটা ইনসিকিউর আমাদের দেশে, যে এটার কোনো প্রোটেকশন আমার নাই, যে আমি এটা আমার হাজবেন্ডের নাম দিয়ে এটা যে পাঠালো, আমার হাজবেন্ডের সাথে একটা গ্যাঞ্জাম। সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ এসে, আমি পার্লারে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে এসে আমাকে সিম্প্যাথি দেখাচ্ছে যে কি ও আই এম সো সরি তোমার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, যেখানে ডিভোর্স হয়নি। এবং আমার কাছে মনে হচ্ছে কি এটা না আসলে আমরা যারা মিডিয়াতে আছি তাদের ঘাড়ের উপর বেশি চেপে বসছে। আমরা যেদিকে যাচ্ছি মনে হচ্ছে যে Worst-এর দিকে যাচ্ছি। না না না, এটা মিডিয়ার দোষ দিচ্ছি না আমি। ডিজিটাল মিডিয়া এটা কত চমৎকার একটা বিষয়, তাই না? কমিউনিকেশনের জন্য, নেটওয়ার্কিং এর জন্য অসাধারণ। আমি বলবো আমি কেমন করে বারবার ছেড়ে থাকবো মানবতার Facebook ছেড়ে মানবতার নৈতিকতার বিপর্যয়। হ্যাঁ, না exactly. এটা আমাদের এখানে জয়তুতে অনেকে বলেছেন যে আমরা আসলে টেকনোলজি ব্যবহার করছি শিক্ষা দীক্ষার অভাব। আসলে হয় কি যে ডিজিটাল আমরা হচ্ছে, এটা কিন্তু খারাপ না। আমরা তো সবসময় চাই যে একটা সময় আমরা যেরকম এর আগে একটা রেডিও আসলে আমরা সবাই রেডিও শুনতাম, টিভি আসলো, কালার টিভি আসলো, স্যাটেলাইট আসলো, এখন ডিজিটাল ফরম্যাট আসছে। এগুলো ডে বাই ডে যত হবে আমাদের জন্য বেটার। আমি কিভাবে ইউজ করছি একটা গাড়ি আমরা যখন এটা আসলে যাবে, নেগেটিভ ফোর্সে ইউজ করছি। আমরা আমি হ্যাঁ, বলতে এটা কোনো চাচ্ছি, পজিটিভ ফোর্স আমরা যন্ত্র use করতে যতটা পারছি না। এগিয়েছে মানুষ হিসেবে আমরা ততটা এগিয়ে। আমি নিচে একটা নেমে এক্সাম্পল যাবে, দিয়ে কথা নিচে বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যারা আমরা গাড়িতে চড়ি বা যারা গাড়ি চালায় বা গাড়িতে উঠেছি কখনো, গাড়িতে 0 কিলোমিটারও থাকে, 180 কিলোমিটারও থাকে। এখন সেই জন্য কি আমি সবসময় 180 কিলোমিটার চালাবো? আবার ব্রেকও তো থাকে। এখন ডিপেন্ড করছে আপনি কিভাবে চালাবেন, সবকিছু দেয়া থাকে। এখন আমি না একটা বিষয় একটু জানতে চাই, আমাকে অনেকে বলছেন যে তাহলে তুমি এই টেকনোলজির মধ্যে যেও না, ফেসবুক বন্ধ করে দাও। আমি ফেসবুক বন্ধ করে দিলাম, আমি দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলবো ওই কটা নোংরা মানুষের জন্য? না না, সেটা না। যেরকম হচ্ছে যে এই যে কয়েকদিন ধরে ফেসবুকে দেখাচ্ছে যে রাজন বলে যে ছেলেটাকে মারা হলো, এখন সেই জন্য আমি সব ছেলেকে মারবো বা চোর সন্দেহ ওকে করবো না। এখন যারা করেছে ফাইন্ড আউট করতে হবে আসল ঘটনাটা কি। এখন ওই ডাক্তারের মতো হলে তো হবে না যে আমি ডাক্তারের কাছে গেলাম, বললো যে জানার এতগুলো আপনি টেস্ট করে আনেন। যারা গুড ডক্টর তার নার্ভ দেখে বুঝতে পারেন যে বেসিক্যালি কি। আসলে এগুলো তো থাকবেই, সবসময় থাকবে। আমাদের জাতীয় মাছ ইলিশ অনেক কাঁটা থাকে, অনেক কাঁটা, ফলি মাছ অনেক কাঁটা, তারপরে কি আমরা খাই না? কাঁটার হ্যাঁ, ভয় কিন্তু চলে আসে। খাচ্ছি কাঁটার ভয়ে, আমরা মাছ অবশ্যই খাচ্ছি, কিন্তু কাঁটাটা তো আমাদের গলায় বিচ্ছে বেশি। ওইটা আমাদের বাঁচতে হবে ওইভাবে, সবার তো বাঁচছে না। আমার কাছে অনেক কেন যেন মনে হয় আমাদের সামাজিক অবক্ষয় আজকে থেকে শুরু হয়নি, অনেক দীর্ঘ সময় থেকে শুরু হয়েছে, চূড়ান্ত রূপটা এখন হ্যাঁ, দেখছি এবং আমরা। মানে কত একদিনে বড় হয়নি। মানবতার জায়গায় আমরা কত নিচে নেমে গেছি দেখেন। আমরা- যে আমার উদাহরণটাই বারবার কেন আমি আনছি, বিকজ আমি এটা নিয়ে খুব বেশি মানে হ্যাঁ, আপনার আপসেট। ব্যক্তিগত জীবনের কারণ হচ্ছে যে একটা রোজার মাসে যে সাংবাদিকরা, আমার ভাইয়েরা, ওনারা এটা তো আসলে একবার বোঝা উচিত যে আমিও কারো মেয়ে, আমি কারো স্ত্রী, আমি কারো মা, আমি কারো বোন। তো এই যে ওনারা রোজার মাসে রোজা রেখে আমাকে সারাটা দিন ফোন রিসিভ করতে হলো শুটিং এর মধ্যে, তো এই যে কষ্টটার মধ্যে দিয়ে আমি গেলাম, ওনারা কি কখনো ফিল করেছেন যে ওনাদের মা, ওনাদের বোন, ওনাদের মেয়ের বিচি, ক্ষেত্রে আপনি যেমন এটা হলে বললেন যে কি আপনার হতো? ব্যক্তিগত জীবনে আপনি খুব আমরা আসলে নিউজ আইটেম, নিউজ আইটেম, আমরা মিডিয়া পিপলরা, আপনারা নাটক করছেন নিউজ আইটেম। আমি কেন নিউজ আইটেম হতে যাচ্ছি? আমরা নিউজ আইটেম নিউজের সাথে থেকে কখনো কখনো আপনার কাছে নিউজ আইটেম হয়ে যায়। আমরা নিউজ তৈরি করছি, উল্টে আমরা নিউজ হয়ে যাচ্ছি। যেমন বিচি বললেন এই রোজার মাসে সাংবাদিক ভাইরা ওনাকে সারাদিন বিরক্ত করেছেন, ওনার ব্যক্তিগত জীবনের একেবারে অবস্থা খারাপ করে দিয়েছেন। কিন্তু যখন আমরা দেখি আমাদের প্রোফাইল পিকচারে, আমাদের কাভার ফটোতে, আমাদের কোনো স্ট্যাটাসে নোংরা গালি গালাজ, মানে কত রকমভাবে মানে আমাদেরকে শেষ করে ফেলা যায় সেগুলোর বর্ণনা, তখন আসলে কি বলবো। এবং ফেক অ্যাকাউন্ট, আমি এই প্রসঙ্গে আসবো, কিন্তু আমাকে একটা বিরতি নিতে হচ্ছে নিয়ম মাফিক। একটা বিরতি নিয়ে আবারও ফিরছি জয়াতুতে।
দর্শক দেখছেন জয়তু, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা নিশ্চয়ই এতক্ষণ আমাদের সাথেই ছিলেন এবং আমাদের সাথে যারা আছেন আপনাদের ভীষণ পছন্দের মানুষ জাহিদ হাসান, মাহফুজ আহমেদ এবং রিচি সোলাইমান। আমরা আমাদের ডিজিটাল সুখ দুঃখ নিয়ে কথা বলছিলাম, বেশি দুঃখের মধ্যে চলে যাচ্ছি কারণ এত বেশি ফেক অ্যাকাউন্ট, ফেক আইডি, গালিগালাজ, নোংরামির মধ্যে আমরা আছি। আপনারা বলছেন সামাজিক অবক্ষয়, সামাজিক অবক্ষয় তো বটে। যখন রাজনের ভিডিওটা করা হয়, আমি ভিডিও করতে পারি, আমি ছেলেটাকে বাঁচাতে পারি না। আমি আপনার অ্যাকাউন্টে হ্যাক করতে পারি, কিন্তু আমি আসলে আমাদের ব্যক্তিগত নিরাপত্তা আসলে কোথায় গেছে? আমাদের কি কোনো নিরাপত্তা বলে কিছু আছে? না, নেই। আমার চোখের সামনে একজনকে কোপাচ্ছে, আমার চোখের আমি সামনে একটা ভিডিও একজন করব, মারছে, এটা কি করে আমি হয়? ভিডিও করব, আমি তাকে সেভ ছবি করার তুলবো, চেষ্টা আমি করব না। বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। তারপরে এটা কিন্তু কি মানে করে খারাপের সম্ভব? ভিতরে এমনি বলি, সরি আমি জানি যে ঠিক হচ্ছে না, এটা ঠিক করেনি সে, সেই ভিডিও করেছে কিন্তু বাঁচায়নি, এটা খুব ভুল করেছে। কিন্তু আমরা জানতে তারপরেও পেরেছি। তাকে একটা থ্যাঙ্কস দেয় যে ভিডিও না করলে আমরা এইভাবে জানতে পারতাম না। সামহাউ যেটা আপনি আমরা জীবনের বিনিময়ে এটা চাই না, চাই না, এটা চাই জীবনের না, বিনিময়ে কিন্তু এটা হতে চাই পারে না। না। কিন্তু এটা ঠিক করেনি উনি, ঠিক করেনি যে এইভাবে করে উনি একটু কোনো করা কিছু উচিত ছিল। জীবনের চেয়ে দামি তো হতে পারে না, কোনো কিছু জীবনের চেয়ে গ্রহণীয় তো হতে পারে না। আমরা যেখান থেকে আসছি আর কি, আমরা সিনিয়র কাউকে দেখে কিন্তু হেঁটে যাওয়ার সময় দাঁড়াতাম, আসসালামু আলাইকুম, সাইকেল চালিয়ে গেলে কিন্তু সাইকেল থেকে নেমে যেতাম। এখন কি সেই বিনয়, স্নেহ আমাদের সম্মানটা নাই? বাঙালির সংস্কৃতির মূল ছিল কিন্তু বিনয়। বিনয়। আমাদের সেই বিনয়টা কোথায় আছে? শুধু টোটাল বাংলাদেশের বিনয় না, যে চিত্রটা। ধরেন যে আমাকে চেনে না, সে আমাকে জাজ করছে হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা ইউটিউবের কল্যাণে, যে আমাকে চেনে আচ্ছা, না। সেই কথাটা মাহফুজ বলবে। নাটক সিনেমা আমাদের দেখে একটা ইমেজ তৈরি হয়, এটা দর্শকের ইমেজ। আর একটা ইমেজ তৈরি হয় ক্যামেরার পেছনের আমরা, এই ইমেজটা তৈরি করে দেয় মিডিয়া। ওই ইমেজের সঙ্গে, দর্শকের ইমেজের সঙ্গে এই ইমেজের মিল পাওয়া যায় না। এখন ডিজিটাল মিডিয়া আপনাদেরকে ইমেজ তৈরি করে দিচ্ছে। ধরেন টেলিভিশন মিডিয়ার চেয়ে ডিজিটাল মিডিয়া এখন অনেক বেশি পাওয়ারফুল। সেই মিডিয়া যদি আপনি কারোর সাথে কোনো একটা মেয়ের সাথে ফটো তুলেন, আপনাকে বলা হচ্ছে আপনার গার্লফ্রেন্ড, রিচিকে বলে দেওয়া হচ্ছে তার বিয়ে ভেঙে গেছে, জাহিদ ভাইকে বলে দেওয়া হচ্ছে জাহিদ ভাইয়ের গার্লফ্রেন্ড, বা ইউটিউবে জাহিদ ভাইয়ের নাম দিয়ে হয়তো বলে দেওয়া হবে পর্ন ভিডিও কোনোদিন। সরি, এটা যোগ করলাম আর কি, এরকম অনেকের নামেই আছে আর কি। জাহিদ অনেক শুদ্ধ ছেলে, অনেক আমি শুদ্ধ, জানি উনি শুদ্ধ মানুষ, অনেক শুদ্ধ মানুষ, শুদ্ধ মানুষ, কিন্তু মুশকিল হচ্ছে শুদ্ধ মানুষদেরকে নিয়েও এর ধরনের শুদ্ধ ফান মানুষকে হচ্ছে নিয়ে বা বিপদটা বেশি এই সমাজে। শুদ্ধ মানুষকে নিয়ে বিপদ হয় কি আমাদের এখানে মুশকিল হয় কি যে আমি যদি আপনাকে রেসপেক্ট করি, আপনাকে যদি কেয়ার করি একটু, মানে সাধারণ এটা পাওয়া উচিত, আপনি কেন, ও যে কোনো একটা মানুষ হিসেবে আমি যদি তাকে মানুষ হিসেবে দেখি, সেই জন্য যদি একটু কেয়ার করি, যদি তাকে রেসপেক্ট করি, তার প্রবলেম সেভাবে আমাকে তো এরকম করছে কেন, ঝামেলা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে, প্রতিটা জিনিসের এইটাই পেছনে হয়ে উদ্দেশ্য যাচ্ছে। খুঁজি আমরা। কিন্তু আমার এটা উদ্দেশ্য জাহিদ কি? ভাই আর মাহফুজ ভাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যে কথাগুলো বলছেন, এটা কি আপনি জেনারেশন গ্যাপের কথা আপনারা বলছেন? আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি আমাকে প্রশ্ন করি, আচ্ছা আমার কাছে ব্যাকআপটা লাগছে কেন? হয় আমি কি পুরনো হয়ে গেছি, নাকি জেনারেশন গ্যাপ, নাকি ওরা সঠিক করছে আমি ভুল করছি? মাঝে মাঝে আমি নিজেকে প্রশ্ন করি। কিন্তু আমার মনে আছে যে যখন জাহিদ ভাই মাহফুজ ভাইয়ের সঙ্গে আমরা কাজ শুরু করি, তখন হচ্ছে যে একটা জেনারেশন কাজ বন্ধ করে দিয়েছে, যেমন বিপাশা আপু, শমী আপু, মিমি আপা, ওরা কাজ বন্ধ করে দেওয়ার পরে আমাদের একটা জেনারেশন তৈরি হয়েছে। ওই সময় আমি, তারিন আপু, উপি আপু, জয় আপু, আমাদের একটা ব্যাচ ছিল। তো ওই জায়গা থেকে জাহিদ ভাই দেখা যেত যে হয়তো আমি খেতে পারছি না, এই ও মুরগি খায় নিয়ে আয়, মাহফুজ ভাই মাছটা রিচিকে দে। তো ওনারা যখন আমাকে এইভাবে টেক কেয়ার করতো, তখন কিন্তু আমার কখনো এরকম মনে কিন্তু হয় সেই যেহেতু সৌহার্দ্যবোধটা এখন এখন ওনাদের আর মনে নেই। হচ্ছে এটা। সেটা কিন্তু আমাদের মিডিয়া ওয়ার্ল্ডের মধ্যে আমরা যখন কাজ করছি সেই প্রফেশনালিজম কিন্তু আছে। আমি কিন্তু বলতে চাইছি সমস্যাটা যারা আমাদেরকে চেনে না, যারা সাধারণ, মানে আমরাও ডেফিনেটলি সাধারণ মানুষ, কিন্তু যাদের সাথে আমাদের সরাসরি যোগাযোগ নেই, যারা আমাদেরকে চেনার চেষ্টা করেন টেলিভিশনের বাইরে, যে ডিজিটাল ওয়ার্ল্ডে, যে তারা যখন আমাদেরকে নিয়ে নানা রকম গল্প বানান, অনেকে, আমি সবার কথা বলছি না, কিন্তু তারা যখন গল্প বানান বা সেটি ফেক অ্যাকাউন্ট হোক বা অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেন, তখন আমাদের অস্তিত্ব আসলে মুশকিল হয়ে যায় কি, এখন হচ্ছে কি যে আগে বলতে যে কয়েকদিন আগেও তো আমি কাজ করেছি, তখনও দু একজন চিনতো আমাকে, বা এখন একটু চেনে। আগে একটা ছবি তুলতে চাইলে যখন আমি ঢাকার বাইরে যেতাম শো করতে, গ্রুপে শো করতে হোক বা আমার শুটিং করতে হোক, তখন চাইলে কি করতো, স্টুডিওতে যে একটা ক্যামেরা নিয়ে আসতো। আর এখন ক্যামেরা সবার হাতে, সেলফি, ঠাস 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 শব্দ হয়। এখন একটা জায়গায় গেলে যে পরিমাণ ছবি তোলে, এবং যে মানে এটা আপনি নিজে বুঝতে পারছেন না। আমি মাঝখানে মাহফুজের একটা নাটক, আমরা তিনজনে গিয়েছিলাম, ওর প্রোডাকশনের একটা নাটক, রংপুরে গিয়েছে আমি, প্রচণ্ড গরম তখন, রাস্তার ভিতর টাইম অল্প জন্য শার্ট চেঞ্জ করব, এর ভিতরে দেখলাম 15-16 জন ছবি তুলছে। এখন এইটা যদি দিয়ে বলে যে সামিয়ার সাথে সম্পর্ক জাহিদের, না না, ওই যে ইউটিউবে যে বাড়াবে ওইটা, সামিয়ার সঙ্গে সম্পর্ক, এই যে খালি গা হয়ে আছে, এখন কি করবেন?
প্রতিশোধ নিয়ে নিবে কিন্তু। এটা ভালো তো, কারণ হচ্ছে কি আপনারা সবসময় স্ক্রিনে আপনাদেরকে আমরা অ্যাটাক করি আর কি, অ্যাটাক করছি না, সেই মানে সুযোগটা we are together, সুযোগটা আমরা we are আজকে together, আমরা একসঙ্গে বসছি, Definitely, we are আমরা together, সবাই ইনশাআল্লাহ। আমরা problemটা সবাই face করছি। এই প্রবলেমটা ফেস করছি, এবং একটা সাধারণ স্কুলের যে ছেলে মেয়েগুলো তারাও ফেস করছে, অনেক সময় দেখি না, এবং এগুলো ফেস করছে, এইগুলো খুব এবং এগুলো এক ধরনের কিন্তু মেন্টাল সাফারিং এর কারণও হয়ে দাঁড়ায়। যেমন ছোট ছোট জিনিস আছে যে হয়তো দেখছি যে আজকে আমার এই বন্ধুটি বা আমার এই কলিগটি আমাকে বলছে যে অমুক তো অমুক, তার নামে একটা খুবই পচা কথা বললো, বলার পর আমি রাত্রে ফেসবুকে ঢুকে দেখছি যে তার পিকচারে সে খুব সুন্দর কমেন্ট দিচ্ছে। তো তখন এগুলো মানুষের যে নৈতিকতার অবক্ষয়, যেটা আমাদেরকে দ্বৈত চরিত্র বা ডুয়াল ক্যারেক্টার আমরা বেশি প্রকাশ করছি। যেমন ফেসবুকে সবাই বলে যে আমরা খুব মানে হ্যাপি একটা লাইফ দেখানোর চেষ্টা করি, সবাই আমরা খুব pretending to be a খুশি। gentleman। হ্যাঁ, সবাই আমার নাটকের আমরা একটা বিষয়। নাটক করেছি প্রিটেন্ডিং টু বি আ জেন্টলম্যান। সবাই ভালো, সবাই বাবা মার সাথে সবাই মানে কেয়ার করে, সবাই শুধু family বাবা মা না, রক্ষা মানে করে, যে বন্ধু সব- আমি দেখাচ্ছি তার নামে আমি কথা বলছি, আবার পরের দিন তার সাথে সেলফি তুলে আমি ফেসবুকে, আপনি ঘুরে ফিরে নীতি নৈতিকতা যেতেই হবে আপনাকে, ওই জায়গাটায় যেতে হচ্ছে যে আসলে। গ্রামের ছোট একটা ছেলেকে এটা কি আমরা আসলে সামাজিক না বলে নিজেকে সামাজিক প্রমাণ করার চেষ্টা করছি? কিছুটা মনে হয় কিছুটা। তাই, যে আমরা এখন যা না তা বলার চেষ্টা করছি। আমরা শুটিং এ হোক, ইফতারি হোক, সেদিন তো দেখলাম নামাজ পড়তেছে এরকম করে সেলফি তুলছে। হ্যাঁ, হ্যাঁ, এটা দেখেছি দেখেছেন আমি, না? হ্যাঁ। এখন মানুষ সেলফি একটা আবার শুনলাম যে ইয়েতে দেখলাম যে আমেরিকাতে বলেছে এটা একটা মানসিক এটা একটা রোগ। রোগ। যারা যেটা আপনি বললেন সেটা প্রকাশ করার জন্য প্রমাণ সহ দেখায়, যে যেরকম কেউ বললো যে আমি সামিয়াকে চিনি বা রিচিকে চিনি বা মাহফুজকে চিনি বা জাহিদকে চিনি, হ্যাঁ বেটা তোর সঙ্গে দেখা হয়েছে, দেখ আমার সঙ্গে ছবি, এবং আরো জানিস না তো আমার সঙ্গে কি বললো, নিজের মতো করে একটা স্টোরি বানালো। কেন, আপনার তো প্রুফ আছে একটাখানি। এখন আপনি কিভাবে ছবি তুললেন না তুললেন আর আপনি তো সেলফি জানেন তোলার না। সময় তো একটু কাছাকাছি যেতেই হয়, তো সেটাকে নিয়ে আবার অন্যরকম ভাবে ব্যাখ্যাও চলে আসে। এখন অনেক রকম ব্যাখ্যা চলে আসে, কি বলবো। আচ্ছা, তাহলে একটু মজার জিনিস জানতে চাই, আপনি তো ডিজিটালি অজ্ঞ বা মূর্খ বলতে পারি আমরা। না আমি একদম প্রথম দিককার ফেসবুক অ্যাকাউন্ট ছিলাম, একদম প্রথম দিককার, তারপর ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন। রাইট। আবার মাঝখানে আমার 0 ডিগ্রির সময় তখন কিছুদিন অ্যাক্টিভ করে রেখেছিলাম, আবার বন্ধ করে দিলাম। কেন, যেসব কেন, দেখতে আমার কেন? অসুস্থ হয়ে যায়, আমার কাছে মনে হয় যেসব দেখতে হয়, আমি তো সামহাউ অনেকের সঙ্গে আমার কিন্তু আমরা থাকবে। অনেক নিউজ পাই, আমরা ওয়ার্ল্ডে সবার সাথে কানেক্টেড হতে পারছি, ছোটবেলার বন্ধু বান্ধবীকে খুঁজে পাচ্ছি, এটা মনে হয় না যে এটার একটা পজিটিভ সাইড আছে? পজিটিভ মানে তো আছে, অবশ্যই আছে। 99% পজিটিভ, 99% পজিটিভ, কিন্তু যিনি ব্যবহার করছে সেই মানুষটা কি আমি পজিটিভ? এর আগে একটা জায়গায় একবার আপনি পজিটিভ তো মেশিন পজিটিভ হয়ে লাভ নাই, পজিটিভ হতে হতে মানুষটাকে, User-টাকে। ব্রেইনটাকে, ইউজারকে আমরা কিভাবে দেখছি, আমরা কিভাবে ব্যবহার করছি। তাহলে ওদের মানসিকতা, যারা আমাদেরকে যে গালিগুলো দিচ্ছে, সেই তাদের মানসিকতাটা কিরকম হতে পারে যে এত নোংরা সেটা হচ্ছে যে গালিগালাজ? আপনার ধারের কাছে আসতে পারছে না, আপনার অ্যাকাউন্টে যেসব গালিগালাজ করছে, সে প্রথমেই দেখানোর চেষ্টা করছে আমি খুব ভালো জেন্টলম্যান, এরকম এরকম এরকম। আপনার তরফ থেকে যখন বাউন্সটা পাচ্ছে না, রিফ্লেক্টটা পাচ্ছে না, ওই অ্যান্সারটা পাচ্ছে না, তখন একটা তার ভিতরে ইনার ফিলিংস করে বেরিয়ে যাচ্ছে। এই ধরনের হয়। আমি এমনি অন্য একটা সময় বলেছিলাম, অন্য একটা চ্যানেল একটা ইন্টারভিউ বলেছিলাম, এটা আমি নিজেও বিশ্বাস করি, যে আমাদের অনেক সময় থাকে না যে একটা পুকুরে অনেকগুলো মাছ থাকে, কিন্তু হঠাৎ করে অনেক সময় দেখবেন ওই পুকুরে দু একটা সাপও থাকে, তখন পুকুরটার নাম হয়ে যায় সাপের পুকুর। হ্যাঁ, কিন্তু আসলে মাছ থাকে কিন্তু কয়েক হাজার, সাপ থাকে 2-3টা। এখন আমাদের ডিজিটাল মিডিয়ায় ভালো লোকের সংখ্যা বেশি, কয়েকটা খারাপের জন্য টোটাল একটু খারাপ হয়ে যাচ্ছে। সেটা তো মানে আমরা ওই প্রশ্রয়টা দেব না, তাদের আমরা বলবো এই যে আমরা বলছি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট হ্যাঁ, ডিঅ্যাক্টিভেট করবো। না করে তাদেরকে ব্লক করে তাদেরকে ব্লক করে দেবো, তাদেরকে ইয়ের থেকে ব্লক করে দিতে হবে। মাহফুজ আহমেদের আপনি, হ্যাঁ, বিষয়ে মানে প্রশ্ন আছে বা বিতর্ক আছে, একটা বিরতি নিয়ে নেই, কি করব? আমরা ডিজিটাল দুনিয়ার মানুষ হয়ে বারবার করে আমাদের তো স্পন্সরদের কাছে একটু বাধা পড়ে থাকতেই হয়। একটা বিরতি নিয়ে আবারও ফিরছি জয়তুতে। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আবারও আমার সাথে আছেন জাহিদ হাসান, মাহফুজ আহমেদ এবং রিচি সুলাইমান। আমরা ডিজিটাল সুখ দুঃখ নিয়ে কথা বলছিলাম, কিন্তু একটা মজার বিষয় একটু জানতে চাই। সেলফি নিয়ে আপনারা বলছেন মানসিক ব্যাধি, কেউ বলছে আমি মোটা থেকে শুকাচ্ছি কিনা সেটা দেখার জন্য আমি সেলফি তুলি, যদিও সেলফিতে আসলে মোটা শুকনা বোঝা যায় না, সব মোটা মানুষকে শুকনাই লাগে। মানুষ এরকম মুখ বিকৃত করে কেন? আমি আমার ভাস্তি আছে যে ওর নাম হচ্ছে আনিকা, তো ওকে বললাম যে মা তুই এরকম করিস কেন? সে বললো চাচু এটা তো স্টাইল, ফ্যাশন, এটা নাকি ফ্যাশন। এবং আমার সঙ্গে অনেক বাচ্চা মেয়ে থাকে, ওরা তোলে, বললাম এইরকম করো কেন তুমি? দেখলাম ভাস্তির মতোই কথা, যে ভাইয়া এটা যেন
কেমন তাহলে জানি আমরা করে। কি পুরনো জেনারেশনের মানুষ মাহফুজ আহমেদ? আমি এটার উত্তরটা পাই না। আমি পুরনো জেনারেশন, ওল্ড হয়ে গেছে, আমরা ধরতে পারছি না, সময়ের সঙ্গে মার্চ করতে পারছি না। পরে আমার কাছে সবকিছু মিলে আমার কাছে না না, মানুষ হিসেবে আমরা এগোইনি। আমরা কেন যেন মনে হয় মানুষ হিসেবে যতটা এগোনো প্রয়োজন ছিল সময়ের সঙ্গে সঙ্গে আমরা অতটা এগোইনি। আপনি দেখেন ছোটবেলায় একটা বাচ্চারা কিভাবে শেখে, একটা ব্যাংক যখন দেখে ব্যাংককে ঢিল মারে, ঠিক আছে, ও জানে যে ব্যাংকটাকে মারতে হয়। একটা বিড়াল হেঁটে যায়, বিড়ালটাকে মারতে হয়। ওকে আমরা শেখাই না বাবা, প্রাণীকে মারতে হয় না। যে ছেলেটা ব্যাঙ মারতে শেখে ছোটবেলায়, ব্যাঙ বিড়াল কুকুর মারতে 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 বড় হয়, সে মারার মধ্যে এক ধরনের আনন্দ খোঁজে। আমাদের সমাজ কিন্তু ধীরে 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 এমন একটা জায়গায় আসছে এখন, বোধহয় খুন করা যায়, বোধহয় মারা যায়, মানে বোধহয় খারাপের মাথা নেগেটিভ ফাটিয়ে দেওয়া ফোর্সটা যায়। আমাদের কেউ অনেক ব্যথা পেলে বেশি সেটা দেখে টানছে। আমরা হাসতে পারি আর হাসতে কি। পারি। এই আমি ভেতরের পরিবর্তনটার কথা বলছি। ভিডিও করতে পারি। এটা বোঝাও। পারভার্সন না, কাউকে Of course. গালি দেয়া, কাউকে মনস্তাত্ত্বিকভাবে আমাদের কোথাও কোনো মনস্তাত্ত্বিকভাবে আমাদের কোথাও কোনো এবং পারভার্সন এটা মানে হচ্ছে কি perversion। যেমন হচ্ছে যে আপনার ধরেন যে তার ক্ষতি করে আমি আনন্দ পাচ্ছি, হ্যাঁ আই হার্মফুল, তার না, ক্ষতি এই- করে এই আমার যে কি ঘটনাগুলো আনন্দ হয়তো হচ্ছে। সবসময় ছিল, কিন্তু আগে অনেক অঘটন ঘটতো, সামাজিক ব্যাধিটিতে অনেক কিছু ছিল, কিন্তু পাশাপাশি ছিল একটা লাইব্রেরি থাকতো, একটা গ্রামে, স্কুলে, কলেজে নাটক হতো, মঞ্চ থাকতো, গান বাজনা হতো, ঘরে ঘরে একটা হারমোনিয়াম থাকতো। আপনি কালচারটা খুঁজে বের করুন তো। উনি বলছেন যে আমাদের সাংস্কৃতিক অবক্ষয় ঘটছে, বা যে আগে শিক্ষা দীক্ষা, লাইব্রেরি বা সংস্কৃতি চর্চা সেটি নাই। কিন্তু যখন আমি নিজে পার্সোনালি যখন দেখি একজন শিক্ষা দীক্ষায় উচ্চমান সম্পন্ন কূটনীতিকও যখন স্ক্রিনশট বানানোর চেষ্টা করেন বা কাউকে পার্সোনালি অ্যাটাক করার চেষ্টা করেন, তাহলে ওই শিক্ষার ভ্যালু কোথায়? উনি শিক্ষিত না, উনি শিক্ষিত না। আমার বুঝলেন যেটা না? মনে হচ্ছে যে আসলে এখন সাবজেক্ট খুঁজে পায় না। এখন হচ্ছে কি যে আমাদের ডিজিটাল মিডিয়া বলেন অনেক অনেক এগিয়েছে, তো অনেক এক্সপান্স করেছে, ওর ফুটেজ রাখতে হবে। তো এখন যদি একটা বাচ্চা পড়ে যায়, ওটার জন্য আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি, পড়ারও দরকার আছে, কিন্তু এর পাশাপাশি তো অনেক ঘটনাগুলো ঘটে। মানে সেটা তো ধরেন আপনি টেলিভিশন ইন্ডাস্ট্রি, রেডিও এগুলোর ক্ষেত্রে বলতে পারেন। ডিজিটাল ওয়ার্ল্ডে তো এগুলোর প্রয়োজন আছে কি? আমি এই ফুটেজগুলো দিয়ে কি আসলে আমার হ্যাঁ, মানে এগুলো তো Facebook এরকম করতে হবে? আসছে তো, যে এখন ফুটেজ অনেকগুলো থাকে না, যে ওবামার সঙ্গে ছবি তোলা, এরকম কি কি যেন সিস্টেম করে করে এটা এখন দিচ্ছে। আর আমি করলাম না কেন? তখন আবার অ্যাপসে ঢোকে, চেষ্টা করে কিভাবে সবাইকে শো আপ করার জন্য, এক জায়গায় দেখে এটা করছে, আলোচনা আসছে, নতুন নতুন আসছে। কিন্তু আমরা এখন অনেক ব্যস্ত জীবন যাপন করি না, আমাদের জীবনটা অনেকটা যান্ত্রিক হয়ে গেছে। এই যান্ত্রিক জীবনে ফেসবুকে বা ভাইবারে ঘন্টার পর ঘন্টা বসে এই সমস্ত নোংরামি করা, আমি যারা নোংরামি করছে তাদের ক্ষেত্রে বলছি, নোংরামি করা, স্ক্রিনশট বানানো, সেগুলো তাহলে সময় কোথায়? সেই মানুষগুলো আমরা যদি না, এত সময় বলছি আছে। যান্ত্রিক। আপনি দেখবেন যে আমরা আগে দেখতাম যে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, ব্যক্তিগত মেকআপ রুমে আমরা আলোচনা সবাই করতাম, গল্প করতাম এবং নানান ধরনের কি করতাম। এখন যদি চারজন থাকি, সবাই কিছুদিন মোবাইল পরেই নিয়ে দেখবেন থাকে। যে প্রত্যেকে যে যার হ্যাঁ, মোবাইল যার শুধু যার মতো আমাদের এরকম ক্ষেত্রে করছে। না, একটা আপনি যে কোনো একটা আড্ডায় দেখেন, ইউনিভার্সিটি ছেলে মেয়ে হোক, স্টুডেন্টস হোক, এরা কি করছে, কারোর সাথে সবার সাথে আড্ডা না করে, গ্রুপ স্টাডি না করে, ওরা মোবাইলের মধ্যে আছে। এই আমাদের সোশ্যাল ইন্টারাকশন কমে গেছে বলে আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে নিজেকে সোশ্যাল প্রমাণের চেষ্টা করি, বা কারো ব্যক্তিগত জীবনে ঢুকে পড়ে এই কাজগুলো করি। হ্যাঁ, আসলে অনেক কিছু আমরা পারি না। যেরকম আপনি আসলে কেমন, আপনার ফ্যামিলি, আপনার হাজবেন্ডটা দেখতে কেমন, আপনার বাচ্চাটা দেখতে কেমন, আমি কিন্তু জানি না, আগে কেউ জানতো না। এখন ফেসবুকের মাধ্যমে সবার ঘরের সে মধ্যে আপনার ঢুকে ঘরের যাচ্ছে। ভিতর আপনি ঢুকে যাচ্ছে। এবং এখন অনেক জায়গায় দেখি যে তারা ইচ্ছে করে, অনেক মানে পরিচিত মানুষ, আমরা এখন এখানে, আমরা এটা করলাম, আমরা এটা করলাম, এই 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 Check-in অনেক কিছু, এগুলো তো ভালো জিনিস। আচ্ছা, আমি একটা জিনিস থেকে জানতে প্রাইভেসি চাই। প্রাইভেসি বলে কোনো কিছুই রাখে না। থাকবে না। আগামী 10 রাখে না, এখানে এই আমার জন্যই প্রশ্ন, এখানে আসছে। আমরা যারা মিডিয়া ওয়ার্ল্ডের সাথে আছি, আপনারা সেলিব্রিটি, আমরা সাধারণ মানুষ, না, না, আপনিও মিডিয়া তাই। ওয়ার্ল্ডের মিডিয়া ওয়ার্ল্ডের সাথে যারা যুক্ত আছি, অনেকে প্রশ্ন তোলেন আমাদের ব্যক্তিগত জীবন বলে কিছু থাকতে পারে কিনা, বা আমরা যেহেতু পাবলিক ফিগার হয়ে গেছি, আমাদের ব্যাপারে তাদের হস্তক্ষেপ করার রাইট আছে কিনা? না, রাইট নাই, এমন ঝামেলা আছে। আমি যদি বিনয়ের সঙ্গে বলি, শহীদুর রহমান সেলিম, আমি একটা সেটে আজ থেকে 2 বছর আগে এসে এক মানে পত্রিকার সাংবাদিক এসে বললো যে ভাইয়া, আমি সরি দর্শকদের কাছে সরি, যে এইভাবে বললো যে ভাই আপনার বাসর ঘরের অভিজ্ঞতাটা একটু বলবেন, খোদার কসম। আমি বললাম যে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই সেলিম ভাইকে বললো, সেলিম ভাই একটা অকথ্য ভাষায় কথা বললো। হ্যাঁ, সেলিম ভাই অনেক মজার মানুষ, অনেক মজার মানুষ, উনি এইভাবে বলে ফেললো। এখন ওই পত্রিকা ভালো কথা চলছে বা এরকম আছে, এটা আপনি কি বলবেন যে আমি বাসর ঘরে কি, এটা বলবো কিভাবে? এখন বলেন। তাহলে আমাদের ব্যক্তিগত জীবন তো আমাদেরই, তাই না?
সেই জন্য আসলে দুটো জিনিস লাগবে, এক হচ্ছে সেজন্য কি আমরা মাহফুজের মতো ডিজিটাল ওয়ার্ল্ড থেকে সরে যাব? নো নো, এটা সাময়িক ভাবে আমি সরে আছি, এটা সম্ভব না। এটা সম্ভব, আমি পৃথিবী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারি না, ইম্পসিবল, এটা কখনো সম্ভব না। কিন্তু আমি ভাইবার হোয়াটসঅ্যাপ, আপনি পরে যখন আবার আমি আসবেন ভাইবার তখন হোয়াটসঅ্যাপ তার মানে আপনাকে ইন্টারনেট থাকতেই হবে, ভাইবারে থাকতেই হবে ফোনে, বিশেষ করে দেশের বাইরে ফোন করতে গেলে তো আমার আমার অবশ্যই ভাইবার হোয়াটসঅ্যাপ আমার লাগবেই। এই যে একটা খারাপ কমেন্ট করে না, পাশে কিন্তু আরেকজনের সঙ্গে সঙ্গে বলছে এই তুই বেশি বুঝিস বা তুই এরকম, তুই একটা ননসেন্স, হ্যাঁ, অনেক ভালো মানুষ পাশাপাশি আছেন। আছে, তখন কিন্তু চেনা যায়। আমার বিশ্বাস যে আমরা মুষ্টিমেয় দুই একজনের কথা বলছি, এবং যারা দেখবেন আমার বিশ্বাস তারা বা আমরা সবাই, আমি তাদের মধ্যে ধরি যে আমরা নিয়ে বলি আসলে এটা করা উচিত না। আপনারা আপনাদের সম্মানটা ছোট করছেন, এবং আমরা তো সব মিলিয়ে তো আমরা বাংলাদেশ, আমাদের বাংলাদেশটা ছোট হচ্ছে, আমরা ছোট হচ্ছি। আমরা চাই না আমরা আর ছোট হই, আমরা অনেক দিক দিয়ে অনেক সময় ছোট, অনেক এগিয়ে গেছি, ইনশাআল্লাহ আরো এগিয়ে যাব, আমরা আর ছোট হতে চাই না। এই একটা নাটক করেছি আমি, লাইক এন্ড কমেন্টস, পুরো এই বিষয়টা নিয়ে। লাইক কিনতে পাওয়া যায়, কমেন্টস কিনতে পাওয়া যায়, আমাদের অনেকের লাইক হচ্ছে 44, 45, 47 এবং ইন্টারেস্টিং বিষয়, আমার ওয়াইফ হচ্ছে খুব মানে ফেসবুকিং এর নাম্বার 1 আর কি, সে একদম ক্রেজি এটা নিয়ে আর কি, সারাদিন করে ফেসবুক নিয়ে থাকে। নাটকে আমার পিতা মারা যান, আমি যাব, সেটা নিয়ে পোস্ট দিয়েছে, আমার শ্বশুর মারা গেছেন, তার জীবনে সর্বাধিক লাইক পড়েছে কয়েক লক্ষ, এবং সে আমাকে জানায় আমি যখন যাচ্ছি জানো এই পোস্টার জন্য আমার জীবনে সবচেয়ে বড় বেশি লাইক পেয়েছে। আমার বাবার মৃত্যু আমার স্ত্রীর কাছে সেটা লাইক, কিন্তু কোনটা লাইক সত্যি ঘটনা ঘটছে, এটা কিন্তু সত্যি, কারণ অনেকের আমি ফেসবুকেই দেখেছি নিউজগুলো, একজনের দাদা মারা গেছে বা কারো মানে গ্র্যান্ড প্যারেন্ট বোধহয় মারা গেছে, সে ওখানে সেলফি তুলছে। আমরা কোথায় চলে গেছি আসলে? আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু দর্শকদেরকে একটু ঈদের শুভেচ্ছা জানিয়ে দিন। যত কিছুই ঘটুক না কেন, আমি কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ডের পক্ষে। এই যে সাময়িক ঝামেলাগুলো কেটে যাবে, শুদ্ধ হয়ে যাবে সবকিছু। আমার মনে হয় যে প্রপারলি আমরা ব্যবহার করতে জানবো, আমাদের হাতে নতুন এসেছে বলে আমরা এখন সবকিছু নতুন বলে হয়তো আমরা একটু অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, এটা একান্তই সাময়িক ব্যাপার। জাহিদ হাসান, আসলে আমার সবাইকে ঈদ মোবারক। আর যেটা হচ্ছে যে এটা ওনারা যদি দেখেন খুশি, যারা এরকম দেখবেন না তাদেরও বলবেন এই জিনিসটা, নিজেকেই নিজে ছোট করবেন। নিজে ঘুমানোর আগে যখন একবার চিন্তা করবেন মানুষকে একটা কথা বলছি খারাপভাবে, আসলে খারাপভাবে কাউকে বলে নিজের আসলে ভালো থাকা যায় না, এটাই বলতে চাই। আমি সবসময় আশাবাদী, হোপ ফর দ্য বেস্ট। এখন যেহেতু অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি, নিশ্চয়ই আমরা এটা শুধুই ভালোর জন্য পজিটিভ ফোর্সে ইউজ করব। আর যারা যারা সাফার করেছি তখন হয়তো নিশ্চয়ই সেই সাফারিংসগুলো কমে গিয়ে একটা ভালো লাগার দিকে যাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমিও খুব ভাগ্যবতী, আমার সাথে যারা এসেছেন আমি তাদের খুব পছন্দ করি। ডিজিটাল ওয়ার্ল্ডের মাধ্যমে আমি আসলে তাদেরকে এমনি পছন্দ করি, কিন্তু আমরা আসলে সবাই আশা করি, যেটি জাহিদ হাসানও বলছিলেন, মাহফুজও বলছিলেন, যে আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডটা যেন সাপের দুনিয়া না হয়ে যায়। আমাদেরকে আসলে ডিজিটাল ওয়ার্ল্ডের পজিটিভ সাইডগুলো নিয়ে বাঁচতে হবে, এবং কাউকে ছোট করে আসলে কোনো আনন্দ নেই, সবাইকে বড় করার মধ্যে এবং সবার সাথে মিলেমিশে থাকাটাই আনন্দ। অন্যকে ছোট করে আসলে আমরা কি পাবো? আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মতো শেষ করছি।